এই কার্টুন কাহিনীর সমস্ত ঘটনা, চরিত্র ও পরিবেশ সম্পূর্ণ কাল্পনিক। যদি এটি বাস্তব জীবনের কোনো ব্যক্তি, স্থান বা ঘটনার সাথে মিলে যায়, তা নিছক কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি। দয়া করে বাস্তবের সাথে মেলানোর চেষ্টা করবেন না। ভয়ের প্রস্তুতি নিন, কারণ এখন শুরু হচ্ছে ভূতের খেলাঘর। বাঁচাও, বাঁচাও, আরো জোরে। নীরু তার প্রাণ বাঁচানোর জন্য দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে সে অবশেষে একটা বটগাছের নিচে এসে দাঁড়ালো। মনে হয় এই যাত্রায় বেঁচে গেলাম। ওই তো সামনে একটা চায়ের দোকান দেখতে পাচ্ছি, ওইদিকেই যাই। দাদা, দাদা, এক গ্লাস জল হবে? দোকানের সবাই লোকটার মুখের দিকে হা করে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। লোকটার গায়ের রং ছিল শ্যামলা, গায়ে রয়েছে সুতির একটা জামা, তার পায়ে আছে চামড়ার দামি জুতো। তাকে কোনো দিক থেকেই দেখে মনে হচ্ছিল না যে সেই গ্রামের কেউ। নিশ্চয়ই ইনি কোনো বড় শহর থেকে এসেছেন। কোথা থেকে আসলেন বাবু, আর এত হাঁপাচ্ছেনই বা কেন? আমি কিছুক্ষণ দোকানে বসে থাকা লোকগুলোর দিকে তাকিয়ে থাকলাম। আগে আগে আমি হলাম নীরু, বিধাননগরের একটা ছোট্টখাটো কোম্পানিতে আমি কাজ করি। কি রে নীরু, কালকে তো অফিস ছুটি আছে, তা কালকে কোথাও যাচ্ছিস নাকি? কোথায় আর যাব, আমার যাওয়ার জায়গা বলতে তো ওই শ্বশুর বাড়ি আর এই অফিস। তা নীরু, কালকে তাহলে আমাদের সাথে চল দার্জিলিং ঘুরে আসি। না রে, ভাবছি এবারে ছুটিতে একটু শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসব। ভেবেছিলাম এবার অফিস ছুটিতে আমি, তুই, রাখিস সবাই মিলে দার্জিলিং ঘুরতে যাব। তা নীরু, তুই কি সত্যিই যাবি না? না রে, আমার যাওয়া হবে না। এবারের ট্রিটটা তোরাই কর, পরের বার না হয় আমি তোদের সাথেই যাব। এরই মধ্যে সেখানে একটা বাস এসে উপস্থিত হলো। বাসটা থামার সাথে সাথে সবাই তাড়াহুড়ো করে ভেতরে উঠল। আমিও রাকেশ দুজনাই বাসে উঠে জানলার ধারের একটা সিটে গিয়ে বসলাম। আচ্ছা বেশ, মনে থাকে যেন, পরের বার কিন্তু তোকে আমাদের সাথে যেতেই হবে। আচ্ছা বাবা, আমি তোদের সাথেই যাব, কথা দিলাম। এবার বাড়ির দিকে যাই, নয়তো ট্রেনটা মিস করলে এরপরে আর কোনো ট্রেনই পাবো না। আমিও রাকেশ দুজনাই বিধাননগর স্টেশনে এসে বসলাম। রাকেশ ছিল আমারই মতো একজন কর্মচারী। রাকেশও আমি একই ডিপার্টমেন্টে কাজ করি, এমনকি আমাদের দুজনের বাড়ি ফেরার রাস্তাটাও প্রায় একই দিকে। তাই আমরা প্রত্যেক দিনই একই সাথে বাড়ির দিকে যাই। বিধাননগর স্টেশন থেকে আমার বাড়ির দূরত্ব মাত্র 5 কিলোমিটার, আর রাকেশের বাড়ির দূরত্ব 7 কিলোমিটার। এই স্টেশনে দিনের বেলায় বেশি মানুষজন দেখা গেলেও সন্ধে নামার সাথে সাথেই চারিদিকটা যেন এক ঘুমন্ত শ্মশানে পরিণত হয়। অনেকেই বিধাননগর স্টেশনটাকে ভূতুড়ে স্টেশন বানিয়েছেন। স্টেশন চত্বরে মানুষজন হাতে গোনা 2-1জনকে ছাড়া আর কাউকেই দেখা যাচ্ছিল না। আজকে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, কিছুক্ষণের মধ্যেই একটা তীক্ষ্ণ আওয়াজের সাথে ট্রেন প্ল্যাটফর্মে এসে উপস্থিত হলো। কে রে নীরু, তুই যাবি না? না রে, তুই চলে যা, আমি এখান থেকে সোজা ট্রেন ধরে শ্বশুরবাড়ির দিকে রওনা দেব। আচ্ছা, তাহলে সাবধানে যাস, পৌঁছে একটা ফোন করিস কিন্তু। এই কথা বলেই রাকেশ ট্রেনে উঠে পড়ল এবং ট্রেনটাও সময় মতো ছেড়ে দিল। ট্রেনটা স্টেশন থেকে ছেড়ে বেরিয়ে যাওয়ার সাথে সাথেই স্টেশনটা যেন একটা ফাঁকা শ্মশানে পরিণত হয়েছে। হাতে গোনা যে 2-1জনকে দেখা যাচ্ছিল, ট্রেনটা চলে যাওয়ার পর তাদেরকেও আর দেখা যাচ্ছে না। শুধু রয়ে গেছে স্টেশনের ধারে দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্ট। স্টেশনে তখন আমি একা দাঁড়িয়ে আছি, আমি আমার ট্রেনের অপেক্ষায়। দূর থেকে ভেসে আসছে শেয়াল কুকুরের ডাক। ডাকটা যেন পুরো শরীরটাকে কাঁপিয়ে তুলছিল। কিছুক্ষণের মধ্যেই প্ল্যাটফর্মে অ্যানাউন্স হলো,
বেগুনকাগার যাবার গাড়ি 2 নম্বর প্ল্যাটফর্মে আসতে চলেছে। আমাকে বেশিক্ষণ ট্রেনের জন্য অপেক্ষা করতে হলো না। টাইম মতো স্টেশনে এসে পৌঁছেছিলাম, নয়তো এই ট্রেনটা মিস করলে এরপর কাল সকাল ছাড়া ট্রেন পাওয়া মুশকিল হয়ে যেত। বড় একটা হর্ন দিয়ে ট্রেনটা স্টেশনে এসে থামলো। আমি ট্রেনের ভিতরে উঠে একটা সিটে গিয়ে বসলাম। ট্রেনটা একটা হর্ন বাজিয়ে স্টেশন থেকে রওনা দিল। ক্রমাগত কয়েকটা স্টেশন পার করার পর একটা ফাঁকা মাঠের মাঝখান দিয়ে ট্রেন ছুটে চলেছে। বাইরে বয়ে চলা ঠান্ডা বাতাস ক্রমাগত যেন জানলা দিয়ে ভিতরে প্রবেশ করছিল। কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা গন্তব্যে এসে থেমে গেল। আমি ট্রেনটা থামার সাথে সাথেই স্টেশনে নেমে পড়লাম। ট্রেনটা আবারও একটা হর্ন দিয়ে বাকি যাত্রীদের নিয়ে রওনা শুরু করলো। স্টেশনটাকে এক নজর দেখতেই আমার গাটা যেন কেঁপে উঠল। চারিদিকটা ছিল ঘুটঘুটে অন্ধকার, মনে হচ্ছে যেন পুরো অন্ধকারটা স্টেশনটাকে গিলে খেয়েছে। এমনকি স্টেশনের অবস্থাটাও বেশ ভালো ছিল না। তারই মধ্যে বাঁশবাগানের নিচ দিয়ে চলে গেছে একটা সোজা রাস্তা। ওইখান দিয়ে হাঁটতে হাঁটতে আমি স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসলাম। বাইরে বেরিয়ে এসে দেখি টোটো বা রিক্সা কোনো কিছুই নেই। গ্রামাঞ্চলে সাধারণত টোটো বা রিক্সা সন্ধ্যা 8টার পর আর কোনো কিছুই পাওয়া যায় না। আমি যদি আরেকটু আগে এসে পৌঁছাতাম তাহলে হয়তো কোনো একটা টোটো বা রিক্সার ব্যবস্থা ঠিক করে নিতে পারতাম, কিন্তু কি আর করা যাবে, এত রাতে টোটো বা রিক্সা কোনো মতেই পাওয়া সম্ভব না। তাই আমি হাঁটা শুরু করলাম। আমি এর আগেও অনেকবার এসেছি আমার শ্বশুর বাড়িতে, তাই রাস্তা চিনতে বেশি অসুবিধা হবে না। যদিও রাতের বেলা করেই প্রথম শ্বশুর বাড়ি যাচ্ছি। এর আগে যতবার এসেছি ততবারই দিনের বেলায় এসেছি। স্টেশন থেকে আমার শ্বশুরবাড়ির দূরত্ব মাত্র 2 কিলোমিটার। টোটো বা কোনো রিক্সা করে গেলে সময় লাগে 5 মিনিট, আর পায়ে হেঁটে সময় লাগে 15 থেকে 17 মিনিট। সময়টা রাতের বেলা হওয়া সত্ত্বেও আকাশে পূর্ণিমার চাঁদের জন্য রাস্তাঘাট চারিদিকটা স্পষ্ট দেখা যাচ্ছিল, তাই পথ চিনতে খুব একটা অসুবিধা হলো না। ঝোড়ো হাওয়ায় বাঁশ গাছগুলো যেন ক্রমাগত দুলেই চলেছে। হঠাৎ করে পিছন থেকে কিসের যেন একটা শব্দ ভেসে আসতে লাগলো। ধীরে ধীরে শব্দটা আরো জোরে হতে শুরু করলো। আমি পিছন ঘুরে দেখি একটা গরুর গাড়ি আমার পিছনে এসে দাঁড়িয়েছে। তাতে বসে আছে একটা বয়স্ক মহিলা। একটু আগেও এখানে কেউই ছিল না, কিন্তু চোখের পলকের মধ্যে এই গরুর গাড়িটা কোথা থেকে এলো এই প্রশ্নটা যেন আমার মনটাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। কোনো কিছুই বুঝতে পারলাম না। আমি গাড়িটার দিকে এগিয়ে গেলাম। আমি কিছু বলবই তার আগে, বাবু কোথায় যাবেন? আর এত রাতে একা একা এখানে কি করছেন? আমি কিছুক্ষণ বয়স্ক মহিলাটার দিকে অবাক দৃষ্টিতে চেয়ে থাকলাম। আসলে আমি শ্বশুর বাড়ি যাব, কিন্তু স্টেশন থেকে নেমে একটাও টোটো বা রিক্সা পাইনি, তাই হাঁটতে হাঁটতেই যাচ্ছিলাম। কিন্তু এই জঙ্গলটা এতটাই ঘন যে আমার আর সাহস জেগে উঠলো না হেঁটে যাওয়ার। তা আপনি এত কষ্ট করবেন কেন বাবু? আপনি আমার গরুর গাড়িতে উঠে আসুন, আমি আপনাকে আপনার গন্তব্যে ছেড়ে দিয়ে আসবো। আমি কিছুই না ভেবে তার গাড়িতে উঠে বসলাম। বয়স্ক মহিলাটা তার গরুর গাড়ি নিয়ে রওনা দিল। বাবু আপনাকে একটা কথা বলবো, এই জঙ্গলটা না খুব ভয়ানক। এরপরে আর কোনোদিনও রাত্রিবেলা করে এই জঙ্গলের দিকে আসবেন না। তার মুখে এরকম কথা শুনে আমি থমকে গেলাম। আমি শুধু ঘাড় নেড়ে তাকে উত্তর জানালাম। গরুর গাড়িটা আস্তে আস্তে জঙ্গলের ভিতরের দিকে যেতে লাগলো। চারিদিক থেকে ভেসে আসছিল তখন শেয়াল কুকুরের ডাক, এমনকি এমন বিকট শব্দ যেগুলো আগে কখনোই আমি শুনিনি। আমার ভিতরের আত্মাটা যেন কেঁপে উঠছিল। গাড়িতে বসে থাকা মহিলাটাও আমার যেন সুবিধার মনে হচ্ছিল না। তার শরীরের গঠনটাও যেন একটু অন্য রকমের। আর 5টা মানুষের মতো সে মোটেও না।
কিছুটা যেতে না যেতেই হট করে গরুর গাড়িটা দাঁড়িয়ে গেল। আমি তাকে বললাম, কি হলো, আপনি দাঁড়িয়ে পড়লেন কেন? তাড়াতাড়ি চলুন, আমার যে খুব ভয় লাগছে এই জঙ্গলের ভিতরে। কিন্তু সে আমার কথায় কোনো উত্তর দিল না। আমি পেছনে ঘুরে দেখি দুটো কঙ্কাল আমার গরুর গাড়িটাকে টেনে ধরে আছে। এই দৃশ্য দেখে আমার চোখ কপাল উঠে যায়। যখন আমি ঘুরে ওই বয়স্ক মহিলাটাকে ডাকতে যাব, এমন সময় দেখি সেই বয়স্ক মহিলাটাও সেইখানে আর বসে নেই। হঠাৎ করে এই গরু দুটো গাড়ি ছেড়ে দৌড় দিল। আমি ভয়ের জ্বালায় গাড়ির থেকে নেমে নিচে এসে দাঁড়ালাম। হঠাৎ দেখি দূর থেকে একটা কালো চুলওয়ালা অতিরিক্ত ছায়া মূর্তি যেন আমার দিকে এগিয়ে আসছে। তার সাথে আছে দুটো কঙ্কাল, সে দুটো ক্রমাগত আমার দিকে এগোচ্ছে। আমি আমার জীবন বাঁচানোর জন্য কোনো রকম ওখান থেকে দৌড় দিলাম। বাঁচাও বাঁচাও, আরো জোরে। আচ্ছা, বলছে এখানে রমেশ বাবুর বাড়ি কোনটা? আমি ওখানেই যাব। রমেশ বাবুর বাড়ি এখান থেকে এই রাস্তা দিয়ে সোজা গিয়ে ডান হাতে পড়বে। আচ্ছা ঠিক আছে, আপনাদের ধন্যবাদ। এই কথা বলেই আমি সেখান থেকে বিদায় নিলাম এবং শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। খানিকটা পর যেতেই আমার মনে পড়লো, ইস ভুলেই গেলাম, লোকটার নামটাই যে আমার জানা হলো না। লোকটার নাম জানার জন্য যে পেছন দিকে ঘুরলাম, তখন দেখি সেখানে কোনো চায়ের দোকানই নেই, এমনকি কোনো লোকজনও সেখানে নেই। সেখানটা পুরো এক ফাঁকা। আমার ভিতরের ভয়টা আরও বেড়ে গেল। আমি সেখান থেকে কোনো কিছু না বুঝেই দৌড় দিলাম। তো বন্ধুরা, আজকের ভুতুড়ে গল্পটা এখানেই শেষ। আপনার যদি ভয় লেগে থাকে কিংবা মজা পেয়েছেন, তাহলে একটা লাইক দেন আর কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আরও ভয়ের গল্প মিস না করতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এখনই। দেখা হবে পরের ভৌতিক অভিযানে। ততক্ষণে ভূতের খেলাঘরের দরজা বন্ধ, কিন্তু ভয় কিন্তু এখনো চারপাশে।